जय श्री राम, जय श्री राम, जय श्री राम। অযোধ্যা, যা সাকেত নামেও পরিচিত, এটি প্রাচীন ভারতীয় শহর ও মর্যাদা পুরুষোত্তম রামের জন্মস্থান। এটি ভারতের উত্তরপ্রদেশের রাজ্যের পবিত্র সরজু নদীর তীরে অবস্থিত। এটি অযোধ্যা জেলার পাশাপাশি ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা বিভাগের প্রশাসনিক সদর দফতর। অযোধ্যা হিন্দু ধর্মের পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত। তপাস ক্রিয়েশন থেকে আমি তপা আজ আপনাদের নিয়ে যাব শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায়, যেখানে গেলে পাবেন রামলালা দর্শন এবং সাথে থাকবে সদ্য উদ্বোধন হওয়া রাম মন্দির দর্শন। অযোধ্যায় কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ এবং কি কি দেখবেন, সমস্ত তথ্যই থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আমার এই ব্লগটিতে আমি বেনারস থেকে অযোধ্যায় গেছি। তো বেনারস থেকে অযোধ্যায় যাওয়ার জন্য কয়েকটি ট্রেন রয়েছে, তার মধ্যে মথুরা এক্সপ্রেসে করে আমরা অযোধ্যায় পৌঁছেছি। তো আমাদের ট্রেনের টাইমটা ছিল বিকেল 4টা, 4:30 নাগাদ, আর আমরা অযোধ্যায় গিয়ে পৌঁছই আমরা মোটামুটি রাত 8:30 নাগাদ। আমরা অযোধ্যা স্টেশনে পৌঁছে গেছি। অযোধ্যা স্টেশনটা দেখলে পরে কি বলবো, মনেই হবে না যে এটা কোনো একটা স্টেশন। এত বিশাল বড় আর এত সুন্দর করে সাজানো হয়েছে এই স্টেশন। তাই আমি প্রথমে আপনাদেরকে একটু স্টেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা মনে হবে যেন আমরা কোনো একটা এয়ারপোর্টে চলে এসেছি, এত সুন্দরভাবে এই স্টেশনটা বানানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা ইন্টারন্যাশনাল স্টেশন, যার জন্য এত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমরা পৌঁছেছি। তো আমরা পৌঁছানোর সাথে সাথে আমাদের যে হোটেল ঠিক করা ছিল সেই হোটেলে ম্যানেজার আমাদেরকে নিতে চলে এসেছে। वाओ दारुण তুলছিস তো, তুই তুলছি না। রাতের বেলায় চারপাশটা একটু শুনশানি মনে হয়, জনসমাগম একটু কমই রয়েছে রাতের বেলা। আর তার মধ্যে আমরা তো মোটামুটি 9টার মধ্যে পৌঁছাই। এবার ওই মানে 9টার মধ্যে সবাই এরা আর কি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। তো আমাদের যে হোটেলটা ছিল এত সুন্দর ছিল হোটেল, মানে কি বলবো, বেনারসের হোটেলটা দেখে আমার যতটা একটু কষ্ট হয়েছিল, আর সেরকমই অযোধ্যার হোটেলটা দেখে আমি খুব খুশি হয়ে গেছি, কারণ আমার ভীষণ ভালো লেগেছিল এই হোটেলটা। আমি ডেফিনেটলি হাইলি রেকমেন্ড করছি আপনাদের জন্য। আপনারা যদি অযোধ্যায় মানে ঘুরতে আসলে অবশ্যই, যদি আমার এই ব্লগটা দেখে আসেন, অবশ্যই আমি বলবো এই হোটেলটা আপনারা বুক করে আসুন। এই হোটেলটা এমন একটা জায়গা যেখান থেকে আপনারা হাঁটা পথে সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন, এবং হোটেলটা ভীষণ সুন্দরভাবে কিন্তু গোছানো একটা হোটেল, ভীষণ সুন্দর ওয়েল ডেকোরেটেড একটা হোটেল। আর আমার ছেলে তো ভীষণ মজা পেয়েছিল, ও বিছানাটা এত গড়ি গড়ি ছিল, খুব মজা করছিল। হোটেলটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখে নিন রুমগুলো। আর হোটেলের বাইরে স্পেসটা বেশ খোলামেলা। আমরা এখানে 3টা রুম বুক করা ছিল। এবার আমরা তো খাওয়া দাওয়ার কথা কিছু, মানে খাবারের কথা কিছু ভাবিনি, কিন্তু এখানে অনেক রাত হয়ে গেছিলো, তো ওরা হোটেল থেকে আমাদেরকে রাতের খাবারটা প্রোভাইড করেছিল। এক্সট্রা চার্জও ছিল অবশ্য। পরদিন সকালবেলা যথারীতি আমার ভোরবেলায় ঘুম ভেঙে যায় কোথাও গেলে। তো মোটামুটি এটা হচ্ছে 5:30, 6টার দিকে আমি উঠেছি সকালটা দেখার জন্য। আর এত সুন্দর লাগছিল ওয়েদারটা দেখতে, তো ভাবলাম যে একটু ক্যাপচার করে নিই। এবার আস্তে আস্তে করে তো আমি বেরোচ্ছিলাম, কিন্তু চারপাশে দেখি এখানে হনুমান আর হনুমান। এবার মানে কি বলবো, আমার ভীষণ ভয় লাগছিল আমার মোবাইলটা নিয়ে, যদি ওরা ছো মেরে মোবাইলটা নিয়ে যায়। তো আমি লুকিয়ে লুকিয়ে আমি ভিডিওগুলো করছিলাম। এবার
এবার আপনারা দেখতেই পাচ্ছেন মানে এখানে অহরহ হনুমান, চতুর্দিকে শুধু হনুমানই আর হনুমান। আর এই হলো আমার মা দাঁড়িয়ে আছে। আমার তো একটু ভয়ই লাগছিল, কিন্তু আমার মা দেখি কোনো ভয় টয় কিছু পাচ্ছিল না। মা না খুব ভালোবাসে পশু, মা ভীষণ ভালোবাসে এদেরকে। पीछे डराओ ना, डराओ ना। और है जाओ जाओ, कोई डर ना, फिर जाओ। রামের শহর অযোধ্যা, তো হনুমান থাকাটা খুবই স্বাভাবিক, ওদেরই রাজত্ব এখানে। তো এত ভালো লাগছে দেখতে, চতুর্দিকে শুধু হনুমান আর হনুমান। আর এরা না এত ভালো, এত ভদ্র যে কি বলবো, ভীষণ ভালো লাগছে। আর একে অপরকে হনুমানগুলো কি সুন্দর মাথার উকুন এনে দিচ্ছে, আর এদিকেও দোল খাচ্ছে হনুমান, এদিকে একে অপরকে আদর করছে। মানে এইভাবে আর কি হনুমানদের একসাথে না আমি কখনো কোনোদিনও দেখিনি। তো আমার খুব মজা লেগেছে এটা দেখতে। डराओ ना। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাথরুমের ভেতর, মানে হোটেলের বাথরুমের ভেতর ভীষণ সুন্দর একটা আয়না সেট করা, যেটা হচ্ছে কালার চেঞ্জ হয় আয়নাটার। এবার আমি কিন্তু হোটেলের সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং হাইলি রেকমেন্ড করছি আপনারা যদি আমার ব্লগটা দেখে আসেন, ডেফিনেটলি আপনারা এই হোটেলটাতেই কিন্তু উঠবেন। কন্ট্যাক্ট নাম্বার সমস্তটাই থাকছে আমার ডেসক্রিপশন বক্সে। আমাকে পার্সোনালি জিজ্ঞেসও করতে পারেন, আমি কিন্তু তাহলে নাম্বারটা দিয়ে দেবো। তো আমরা রেডি ফেডি হয়ে মোটামুটি সকালবেলা 7টা সাড়ে 7টার নাগাদ আমরা বেরিয়ে পড়ি। সকালে ব্রেকফাস্ট লুচি, আলুর তরকারি আর চা খাই। খেয়ে আমরা কিন্তু অযোধ্যার টোটাল চারপাশ দর্শনীয় যে স্থানগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরতে যাই, এবং সেগুলো সমস্তটাই হচ্ছে আমাদের হোটেলের একদম আশেপাশে, এবং সেগুলো একদম পায়ে হাঁটা অবস্থাতেই কিন্তু আমরা দেখতে পাই। তো যেহেতু আমার শাশুড়ি মার পায়ের সমস্যা, তো মাকে হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়, ওখানে হুইল চেয়ার অ্যাভেলেবেল রয়েছে, তো সেজন্য আমাদের কোনো অসুবিধাই হয়নি। তো প্রথম আমরা যে দর্শনীয় স্থানে পৌঁছাই, তো সেটা হচ্ছে কনক ভবন। কনক ভবন। রাম ও সীতা বিবাহের পর মাতা কৈকেয়ী সীতা ও রামকে এই ভবন উপহার দিয়েছিলেন। পরে অবশ্য রাজা বিক্রমাদিত্য পরিমার্জিত করেন। এই যে মা বসে আছে হুইল চেয়ারে, মা কিন্তু গোটা দর্শনীয় স্থানগুলো সমস্তটাই কিন্তু হুইল চেয়ারে বসেই কিন্তু সবগুলো দেখেছেন। এরপরে আমরা পৌঁছাই দশরথ ভবনে। দশরথ ভবন মনে করা হয় শ্রী রামচন্দ্রের জন্ম এখানেই হয়েছিল। রামচন্দ্র ছোটবেলায় তার ভাইদের সাথে এখানেই বেড়ে উঠেছেন। ছোটবেলা থেকে আমরা বইয়ে এই জিনিসগুলো পড়ে এসেছি, রামচন্দ্রের কাহিনী, রাম সীতা। তো এখন যখন মানে প্রত্যক্ষ দর্শন করছি এই জিনিসগুলো, কি বলবো, এমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যেটা আমি বলে ভাষায় বোঝাতে পারবো না আপনাদেরকে। মানে এগুলো দেখে না সত্যি গায়ের লোম আর কি কাটা দিয়ে উঠছে, এমন মানে মনে হচ্ছে যে কোথায় চলে আসলাম, মানে কি একটা অন্য একটা জগতে চলে আসলাম। একটা অদ্ভুত ফিলিংস, যেটা কি বলবো, যে কোনো হিস্টোরিক্যাল প্লেসে গেলে পরে এই জিনিসগুলো আমার খুব হয়। মানে কি একটা অদ্ভুত ধরনের কীরকম একটা ফিলিংস কাজ করে, যেটা আমি সত্যি ভাষায় বোঝাতে পারি না কাউকে। তো হয়তো বা আমার মতো আপনাদেরও হয়তো বা এরকম হয়, কিন্তু আমার ক্ষেত্রে ভীষণভাবে হয়। মানে আমি না এই জায়গাগুলোতে এসে মানে আমি মনে হচ্ছে যে আমি ওই সময়ের ওই জায়গাটাতে আমি পৌঁছে গেছি। এবার আস্তে আস্তে অপেক্ষার অবসান হচ্ছে, কারণ আমরা এখন ধীরে ধীরে পৌঁছাবো রাম মন্দির দর্শন করতে, যেটা জন্যই আমাদের এখানে আসা, রাম মন্দির দেখা। তো ভীষণ এক্সাইটেড
ভীষণভাবে এক্সাইটেড যে এতদিন যেটা টিভিতে দেখেছি, শুনেছি, তো এখন সেটা প্রত্যক্ষভাবে দর্শন করতে চলেছি। তো ভীষণভাবে এক্সাইটেড। তো চলুন রাম মন্দিরে এখন প্রবেশ করা যাক। যদিও রাম মন্দিরের ভিতরে মোবাইল প্রবেশ নিষেধ, তো মন্দিরটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কিন্তু মন্দিরে যাওয়ার পথে রাস্তা, চারপাশটা, পরিবেশ সমস্তটাই শেয়ার করছি। রাম মন্দিরে যাওয়ার পথে অনেকটা রাস্তা জুড়ে এই ধরনের বিভিন্ন ঠাকুরের মূর্তিগুলো এখানে রাখা রয়েছে এবং গোটা রাস্তাটাই এভাবে সাজানো। আর চারপাশে রয়েছে বিভিন্ন রকম শপগুলো, মানে দোকানপাট, কেনাকাটা করার সমস্ত জিনিসপত্র। তো ধীরে ধীরে আমরা এখন পৌঁছচ্ছি রাম মন্দিরে। আর রাম মন্দিরে আসার পর এই গানটা না করলে তো হবেই না, রাম ঠাকুর আমাকে পাপ দিবে। তো এই গানটা তো করতেই হবে। তো আমি ছোট্ট 2-3 কলি আমি করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এবার রাম মন্দিরটা না এতটা বিশাল জায়গা জুড়ে এবং টোটালটাই হচ্ছে উপরে শেড দেওয়া, মানে অনেকটা রাস্তা হাঁটতে হয়। তো এখানে অনেকটা জায়গা জুড়ে শেড দেওয়া রয়েছে। তো যার জন্য যে দূরের থেকেও যে আমি মন্দিরটাকে যে দেখতে পাবো ভালো মতন, দেখে যে আমি ছবি তুলবো, সেটাও কিন্তু সম্ভব হয়নি। এখানে জুতো, মোবাইল সব কিছু রাখার আলাদা আলাদা স্পেস রয়েছে। এখানে আমরা এখন আপাতত জুতো রাখছি। এবার অনেকটা কাছাকাছি চলে এসেছি মন্দিরের। তো জুতো রেখে অনেকটাই আরও হাঁটতে হয়। এখানে না বসার জায়গায় রয়েছে, যারা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, তো তাদের জন্য কিন্তু বসার জায়গাও রয়েছে। জয় শ্রীরাম। ব্যাস, মোবাইল জমা, মোবাইল সঁপে দিয়েছি। তো মন্দির আমাদের দর্শন হয়ে গেছে, এখন আমরা মন্দির থেকে বেরোচ্ছি। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা, যেহেতু উনি হুইল চেয়ারে ছিল, তো ওনার না আলাদাই রাস্তা ছিল। যারা হুইল চেয়ারে আসে আর কি, তো তাদের আলাদা রাস্তা আছে, তো তারা আলাদাভাবে তারা ঠাকুর দর্শন করতে পারে। তো এবার ঘোরা হয়ে গেছে। এবার ঘোরার পর আর ইচ্ছে করছিল না হেঁটে যাই, তো রোদ্দুরও ছিল প্রচণ্ড, এই জন্য আমরা রিক্সা নিয়ে চলে এসেছি। এবার ওখান থেকে রিক্সা ভাড়া পড়েছিল প্রায় 200 টাকার মতন। এবার মন্দির দর্শন করে এসে তাড়াতাড়ি করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমি আমার ছেলেকে খাইয়ে দিয়েছি হোটেলেই। ওখান থেকে আমি একটু হোটেল থেকেই ডাল আর ভাতের ব্যবস্থা করে নিয়েছি শুধুমাত্র ছেলের জন্য। ওখানে শুধু সকালের খাবারের ব্যবস্থাটা করেছি, করে নিয়ে আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে এবার আমরা বেরিয়ে গেলাম। একবারে আমরা আমাদের লাগেজ নিয়ে আমরা টোটাল আরও কিছু সাইট সিন করে আমরা খাওয়া দাওয়া করে আমরা এবার ফিরবো হচ্ছে বেনারসের উদ্দেশ্যে। তো আমরা এখানে একটা রেস্টুরেন্টে ঢুকি। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে চটোরি রেস্টুরেন্ট। এটা একদম সৌর্য নদীর ঘাটে যাওয়ার পথেই রেস্টুরেন্টটা পড়ে। তো এখানে খাওয়া দাওয়ার মান কিন্তু বেশ ভালো ছিল। হ্যাঁ, একটু দাম, একটু যেরকম রেস্টুরেন্টে হয় সেরকমই দাম, তো কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালোই লেগেছে খেতে। এবার আমরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আরও চারপাশের দর্শনীয় স্থানগুলো দেখে নেওয়ার জন্য। এই যে এখানে এত সুন্দর একটা বীণা দেখতে পাচ্ছেন, তো এইটার নাম হচ্ছে লতা মঙ্গেশকর চক। এটা হলো এই অযোধ্যার কেন্দ্রস্থল। এখানে থেকে বাসে করে সমস্ত জায়গায় যাওয়া যায়। অযোধ্যা শহর এত সুন্দর করে সাজানো হচ্ছে, ভবিষ্যতে মোটামুটি 4 থেকে 5 বছর পর অযোধ্যা শহর কিন্তু একটা স্বর্গরাজ্যে পরিণত হতে চলেছে। তো যারা মনে করছেন যে বেনারসে ঘুরতে আসবেন বা অযোধ্যা ঘুরতে আসবেন, আরও হাতে 2-3 বছর পর যদি আপনারা আসেন, তাহলে কিন্তু এটা একটা স্বর্গরাজ্যে পরিণত হয়ে যাবে এবং আপনাদের আরও বেশি ভালো লাগবে। যদিও আমাদের এখন ভীষণ ভালো লেগেছে,
তবুও তখন কিন্তু আরও বেশি উন্নত হবে জায়গাগুলো, আরও বেশি কিন্তু ভালো হবে। এবং এখানকার লোকাল স্থানীয় লোকজনরাই ধীরে ধীরে বলছে, তাদের মুখ থেকেই শোনা, যে এই শহর একটা স্বর্গ রাজ্যে পরিণত হতে চলেছে ভবিষ্যতে। এবার আমরা যাচ্ছি সরজু নদীর ঘাটে। আমরা এখন পৌঁছে গেছি সরজু নদীর ঘাটে। এই ঘাটে কিন্তু স্নান করারও ব্যবস্থা রয়েছে। তো যদিও আমি স্নান করিনি, কিন্তু আমার মাসিমা যে গেছেন, তো তিনি আবার, তার খুব ইচ্ছে ছিল স্নান করার, তো তিনি কিন্তু এই ঘাটে স্নান করেছিলেন। তো এখানে কিন্তু স্নান করারও ব্যবস্থা রয়েছে। তো আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে ঘাটে স্নান করতে পারবেন। এখানে অনেক বোট রয়েছে, যাদের ইচ্ছে করবে বোটে চড়ে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন, এবং বিভিন্ন অনেকটা ওরা ঘুরিয়ে নিয়ে আসবে। তো পার হেড 100 টাকা করে। এখন আপনারা দেখছেন সরজু নদীর ঘাট। এই ঘাটে একটা মন্দিরও রয়েছে যেখানে পুজো করা হয়। আমি তো স্নান করিনি, কিন্তু এত দূর এসেছি, তো এবার জলটাকে তো স্পর্শ করতেই হয়, তাই একটুখানি নেমেছিলাম অল্প একটু জলটাকে স্পর্শ করার জন্য। এইবার আমাদের লাস্ট একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমরা পৌঁছে গেলাম মণি পর্বত। এই হলো একটা দর্শনীয় স্থান, এটার নাম হচ্ছে মণি পর্বত। এটার একটা কাহিনী রয়েছে, আমি যতটুকু জানি সেটা আমি আপনাদেরকে বলছি। হনুমানজি যখন লক্ষ্মণের প্রাণ বাঁচানোর জন্য পর্বত নিয়ে যাচ্ছিলেন, তখন ভরত বাণ মেরেছিল। তো পর্বতের এক টুকরো এই মণি পর্বতে এসে পড়েছিল, এটা কথিত আছে আর কি। তাই সেই থেকে এই জায়গাটা কিন্তু অযোধ্যার একটা ফেমাস, মানে একটা বিখ্যাত জায়গা। এখানে না অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হয়। আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমরা ফিরছি বেনারসে। তো এখন অযোধ্যা স্টেশনে রয়েছি, আর বন্দে ভারত ট্রেনে ফিরছি। তো বন্দে ভারতের একটা আলাদা ব্লগ আসবে আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই তপস ক্রিয়েশনের সাথে জুড়ে থাকবেন।